খাবার আগে একটা অভাব বা সুস্থ হবে এক নাম্বার ব্যানারটা এই সাইডে একটু টান দিয়ে নেন। জনাব এ কে মোহাম্মদ সাহেবকে উনি অনুমোদন দিয়েছেন, আমরা তাকে প্রধান অতিথি করেছি। উনি আমাদেরই গর্ব, আমাদের একজন সদস্য, প্রতিষ্ঠাতা সদস্য আর কি, এবং আমাদের সাবেক ভিপি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তো এই পর্যায়ে আমরা অনুষ্ঠান শুরু করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করবেন জনাব আবু বকর সিদ্দিকী, উপসাগর প্রকৌশলী, পিডব্লিউডি লালমনিরহাট। আসন ব্যবস্থায় ধীরেন্দ্রনাথ রায় উনি আসন গ্রহণ করবেন। রাজ্জাক সাহেব রেলওয়ে বিভাগ থেকে আসন গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكرني أذكركم واشكر لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. আশ্রয় চাইতেছি বিতাড়িত শয়তান থেকে। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে করছি। অতঃপর তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমাদের স্মরণ করবেন, এবং আল্লাহর কৃতজ্ঞতা করো, অকৃতজ্ঞ হয়েও না। ইমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আবু বকর সুন্দর কোরআন তেলাওয়াতের জন্য। এবারে গীতা পাঠ করবেন মোহন রায়, শিক্ষার্থী, লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্টুডেন্ট কলেজ। অন্তঃসৎ যদা যদা হি ধর্মস্য গ্রামে ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তৎক্ষণম শিলম্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সমস্ত পুনর্থায় সম্ভবমি যোগে। এবারে আমরা অতিথিবর্গকে বরণ করব ফুল দিয়ে। জনাব এ কে মমিনুল হক, সাবেক উপজেলার চেয়ারম্যান এবং সাবেক ভিপি কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। আমাদের এই সিনিয়র সদস্য জনাব এহতেশানুল আলম ভাই, জনাব এহতেশানুল আলম ভাই।
আমাদের রেলের সিদ্দিক ভাই দিচ্ছেন, আমাদের দৈনিক কেন্দ্রের সভাপতি, ইনস্টিটিউট অফ ডিপ্লোমেন্সের সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। আমাদের রাজ্জাক ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের একজন শিক্ষক, পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের। আমাদের দীনেন্দ্রনাথ রায় ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সরোয়ার, কেউপির শিক্ষক জনাব সরোয়ার। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো। আমরা অনুষ্ঠানটা একটু সংক্ষেপ করব, যে আমাদের র্যালি আছে, কারণ রোদ উঠে যাচ্ছে, অনেকে একটু রোদে পিছনে বসে থাকতে পারতেছে না। তো এই পর্যায়ে আমি একটু সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলবো। জনাব আব্দুল, সরি, আমরা একটু জাতীয় সঙ্গীত পাঠ করব। জাতীয় সঙ্গীত পাঠ করছেন জনাব ইতিহাসুল আলম ভাই। আরে স্পিকার নিচে থাকে। ফোন ইউজ করে দেন, ফোন ইউজ করে গে। ধন্যবাদ সবাইকে। আমরা জাতীয় সঙ্গীত পাঠ করলাম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন রিয়াজুল হোসেন, রিয়াজুল আলম, ইনস্ট্রাক্টর অঙ্কনের, পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ লালমনিরহাট জেলা আইডিবির 55তম গণপ্রকৌশল দিবস 2025 উপলক্ষে আজকের এই আলোচনা সভা ও র্যালি আলোচনা সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, সাবেক ভিপি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট,
প্রকৌশলী জনাব AKM মমিনুল হক ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন অন্তর্বর্তীকালীন IDEB কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রংপুর অঞ্চল জনাব আব্দুল সত্তার শাহ, সভাপতিত্ব করছেন লালমনিরহাট জেলা IDEB সংগ্রামীর সভাপতি, উপজেলা প্রকৌশলী LGD ভুরুঙ্গাবাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা IDEB সংগ্রামীর সভাপতি প্রকৌশলী ইনসাফুল হক সরকার। উপস্থিত আছেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও লালমনিরহাট জেলা IDEB সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইসরাইল হোসেন স্যার। উপস্থিত আছেন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক বৃন্দ এবং সুপ্রিয় প্রকৌশলী ভাইয়েরা এবং সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, সমপ্রীতি এবং আন্তরিক অভিনন্দন। আসলে আজকের আলোচনা সভা আমাকে প্রিন্সিপাল স্যার বলে দিয়েছেন যে খুব সংক্ষিপ্ত করা হয়েছে, তাই আমি দুই একটি কথা বলতে চাই। সেটা হলো যে আজকে গণপ্রকৌশল দিবসের কেন্দ্রীয়ভাবে যে প্রতিপাদ্য নেওয়া হয়েছে, যে স্লোগান নেওয়া হয়েছে, সেটা হচ্ছে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি। এই জায়গাটাতে যদি আমার ভুল হয় তাহলে মাফ করবেন কেন্দ্রীয় কমিটি, আমি এই জায়গায় একটা সংযোজন করতে চাই, একটা শব্দ। সেটা হলো যে দেশ গঠন আমরা অনেক আগেই করেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে, মহান স্বাধীনতা যুদ্ধে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, দিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধে বিজয় ঝান্ডা উড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন আমাদেরকে। সেদিন আমরা দেশ গঠন করেছিলাম। আমরা 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচার হটিয়ে দেশ গঠন করেছিলাম। আমরা 2024 সালের 5ই আগস্ট এই মাফিয়া সরকারকে হটিয়ে আবারও দেশ গঠন করেছি। এবার আমরা যেটা চাই সেটা হলো যে দক্ষ জনশক্তি গড়ে তুলে সমৃদ্ধ দেশ গঠন করতে চাই। তো আমি স্লোগানটাকে এভাবে বলতে চাই যে দক্ষ জনশক্তি সমৃদ্ধ দেশ গঠনের মূল ভিত্তি। যেমন আমি বলতে চাই যে আমাদের পূর্বপুরুষরা বলতেন, আমরা বই পড়ছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে 2025-এ আমি আপডেটেড ভাবে বলতে চাই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটি ভুল তথ্য। শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে আমরা যদি সুশিক্ষা না পাই তাহলে ওই মেরুদণ্ড দিয়ে কোনো লাভ নেই। আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে বই পড়িয়েছেন যে পানির অপর নাম জীবন। আজকে এই 21শ শতাব্দীতে এসে আমি বলতে চাই যে পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তাই আমি যেটা বলতে চাই যে আজকে আমরা দেখতেছি যে বাংলাদেশে আমরা যাদেরকে সর্বোচ্চ মেধাবী, আমাদের যে সন্তানরা, যে মেধাবী সন্তানদেরকে আমরা যেখানে পাঠাই, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠাই, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েট কর্তৃক তারা পাশ করে এসে তারা এমন কিছু বিষয় নিয়ে আন্দোলন করছেন যা আমাদের জন্য আসলে খুব বিব্রতিকর অবস্থায় আমরা পড়ছি। আরে ভাই, আপনি বিএসসি ইঞ্জিনিয়ারিং করছেন, ঠিক আছে, আপনি কি পড়াশোনার ক্রেডিট বা মান সম্পর্কে জানেন? আপনি তো এখনো স্টুডেন্ট, আপনি এখনো গ্র্যাজুয়েশন করতে পারেননি। আপনি অযথা একটা বিষয় নিয়ে বাংলাদেশের মধ্যে তুল কালাম কাণ্ড করতেছেন। আগে বুঝেন, পড়েন, গ্র্যাজুয়েশন নেন, তারপর আন্দোলন করা যায় কিনা বুঝবেন। আপনাকে আমরা, আমাদের দেশের জনগণ, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের সমস্ত ব্যবস্থা আপনাকে যে অবস্থানটা থেকে রেখেছেন, আপনি নিজেই চাচ্ছেন নিচে নামতে। কেন ভাই? এটা আপনাকে কে এই বুঝটা দিল? আপনাকে যদি বলা হয় যে আমাদের বহির্বিশ্বের যে বিএসসি ইঞ্জিনিয়ার আছে, তারা যে মানে পড়াশোনা করছে, তারা যে দক্ষতা অর্জন করছেন কারিগরি বিষয়ে, আপনি বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে কি সেই দক্ষতা অর্জন করছেন? আপনি কি কি বিষয়ে পড়াশোনা করছেন? আপনি ব্যবহারিক কতখানি পড়ছেন? আপনি তত্ত্বীয় কতখানি পড়ছেন? আপনি গবেষণা কতখানি করছেন ভাই? আর আপনি আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে কি বলতেছেন? টেকনিশিয়ান বলতেছেন। হ্যাঁ, আপনার ফাউন্ডেশন কোথায়?
আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে এসে বিভিন্ন কর্ম জীবনে আমরা ঢুকে গেছি, তারা যে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তা কিন্তু নয়। এই ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে অনেকেই সাধারণ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু তারা তো সেই পরিচয়গুলো দিচ্ছেন না, কিন্তু আপনি তাদেরকে টেকনিশিয়ান বানাচ্ছেন। তো আজকের এই আলোচনা আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে কিছু পরিবর্তন চাই। সংস্কার বলতে আমরা সিস্টেম পরিবর্তন চাই। আমরা পানির অপর নাম জীবন বলতে চাই না, বিশুদ্ধ পানির অপর নাম জীবন বলতে চাই। আমরা বলতে চাই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আর দক্ষতা নয়, আমরা সুদক্ষ হয়ে এই বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রিয়াজুল ভাইকে ওনার জ্ঞানগর্ভ কথা বলার জন্য। তো এবারে আমাদের কথা বলবেন আব্দুর রাজ্জাক, সহকারী নির্বাহী প্রকৌশলী, রেলওয়ে বিভাগ। তাকে তার কথা বলার জন্য আহ্বান করছি। গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকীর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রধান অতিথি, আমাদের গর্ব সাবেক উপজেলা চেয়ারম্যান এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি জনাব এ.কে মমিনুল হক, উপস্থিত সম্মানিত সদস্য প্রকৌশলীবৃন্দ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বর্তমানে আমি একটা কথা বলবো শুধু, যে আমাদের বর্তমানে নানামুখী ষড়যন্ত্র চলছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। নানামুখী ষড়যন্ত্র চলছে। আমাদের যে যারা প্রতিপক্ষ আর কি ডিগ্রি ইঞ্জিনিয়াররা সার্বক্ষণিক করতেছে যাতে আমাদের পোস্টগুলো তারা দখল করি নাই, এরকম তারা করতেছে। তো আমাদের সদস্য প্রকৌশলীবৃন্দ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের পাল্টা আন্দোলনের কারণেই তারা সফল হইতে পারতেছে না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব যে সর্বত অবস্থায় সংগঠনের সাথে আমাদেরকে থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে, তাহলে যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করতে পারবো। আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজ্জাক ভাইকে সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য। এবারে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন ধীরেন্দ্রনাথ বনবন। অল্প একটু কথা বলেন, অল্প একটু বলেন। গণপ্রকাশন দিবস 2025 আইডিবির প্রতিবার্ষিক করতে আজকের সম্মানিত সভাপতি এ.কে মমিনুল হক এবং উপস্থিত সদস্য প্রকৌশলী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রতি বছরই আমরা করে থাকি, এই বছরের প্রতি বছর না, এবারও আমরা ট্রাই করতেছি। তো আমি বেশি বক্তব্য বলবো না। তো আমরা সবাই মিলে এটা সবাই করবো, সফলভাবে র্যালিতে অংশগ্রহণ করবো, সবাই যেন আমরা থাকি, এই আশা করে আমি শেষ করছি। ধন্যবাদ ধীরেন্দ্রনাথ বর্মন স্যারকে, উনি সংক্ষিপ্ত কথা বললেন। এবারে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আচ্ছা, একটু পরিবর্তন হলো। আমাদের সভাপতি মহোদয় আগে কথা বলবেন, তারপরে প্রধান অতিথির বক্তব্যের পরপরই শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং আমাদের র্যালি হবে। র্যালি ঘুরে এসেই আমাদের এখানে সামান্য আহ্বান আছে, আপনারা আহ্বান করবেন, হ্যাঁ, তারপরে শেষ হবে। তো এবারে আমাদের বক্তব্য দেবেন জনাব ইনসাফুল হক সরকার, সভাপতি লালমিনহাট ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, লালমিনহাট শাখা। আজকের এই আইডিবি গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আমাদের প্রধান অতিথি, যিনি আমাদের এই ভবনের মূল উদ্যোক্তা, যার সহযোগিতায় প্রথম এই ফাউন্ডেশন হয়, এই আমাদের আইডিবি ভবন লালমনিরহাট জেলা শাখার। এবং আমাদের খুব প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রংপুর পলিটেকনিকের এসডিএস জিএস ভিপি, এটা কখনো কারো এরকম আমার মনে হয় যে লাখে হয়তো একজন হতে পারে। আবার আমাদের এই গৌরব যে উনি লালমনিরহাটের সদর উপজেলার একটা সংসদীয় আসনের উপজেলার চেয়ারম্যান। আমরা আজকে এই অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথি করতে পেরে আমরা মনে করি যে আইডিবি লালমনিরহাট জেলা শাখা গৌরব
মানে আমরা গৌরব 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 অর্জন করছি। আমরা সেই সঙ্গে আমরা এখানে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার কথা ছিলেন অধ্যক্ষ আসাদুল দুলু মহোদয়। উনি ব্যাংককে ছিলেন। আমি ওনাকে একটা মেসেজ দিচ্ছি শুধুমাত্র যে স্যার আমরা অনুষ্ঠানটা করতে চাই। তখন উনি আমাকে 3 মিনিটের মাথায় আমাকে ফোন ব্যাক করে বলছে যে এবার আমি একটু ইয়ার মধ্যে আছি, দৌড়ের মধ্যে আছি, যা দেখতেছো চিকিৎসাও আসছি, তো তোমাদের প্রতি আমার দোয়া থাকলো, তোমাদের সংগঠনের প্রতি আমার অনেক সৎপনার, তোমরা এবারে মমিনুলকে নিয়ে এই অনুষ্ঠানটা করো। তখন আমি আমাদের আজকের এই প্রধান অতিথি মহোদয়কে রিকোয়েস্ট করলাম, তখন উনি সময় দিলেন। আজকের সেই উপলক্ষেই আমরা আজকের এই অনুষ্ঠান করতে পারছি। সেই সঙ্গে আমরা রংপুর বিভাগের যে আঞ্চলিক যে আমাদের কনভেনার, ওনাকেও দাওয়াত করছিলাম, বিশেষ কারণবশত হয়তো উনি আসতে পারেন নাই। আর আমরা আজকে যেভাবে সমবেত হয়েছি, এই সমবেত আমাদের সামনের দিনের শক্তি জোগাড় করবে আমি মনে করি। কারণ আমাদের সামনের দিনে যে পরিমাণ মানে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র আমাদের রাজ্জাক সাহেব বলল যে ডিগ্রি ইঞ্জিনিয়াররা আমাদের 10ম গ্রেড কেড়ে নিবে, আমাদেরকে টেকনিশিয়ান করবে, আমরা কিচ্ছু জানি না, ওনারাই সব জানেন। আপনারা চিন্তা করেন যে ওনাদের এতই পড়ালেখার মান নিম্নে নামে গেছে যে ওনারা 2 দিন পরে মনে হয় নাইট গার্ড পোস্টেও ওনারা দরখাস্ত করবেন। এটা আমার কাছে যে ধারণা হয় যে ওনারা, আপনি প্রকৌশল বিদ্যায় আপনি উদ্যোক্তা হবেন, আপনি কিসের জন্য চাকরি করবেন? আপনি ডিগ্রি অর্জন করছেন, আপনারা মাস্টার্স করতেছেন, আপনারা পিএইচডি করতেছেন, আপনারা আমাদেরকে থিসিস দেবেন। এই বাংলাদেশে আজকের ভূমিকম্পে বিল্ডিং কি এরকম করে দোলা শুরু হয়ে গেছে, মানুষ ভয়ে আতঙ্ক হয়েছে। ডিজাইন করে কে? ওনারা। আমরা করি ইমপ্লিমেন্টেশন। ডিজাইনের মধ্যে যদি ভুল থাকে তাহলে সেই স্ট্রাকচার কি ঠিক থাকবে? ঠিক থাকবে না। তাহলে আমার মনে হয় যে আমাদের উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হচ্ছেন, যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার হচ্ছেন, তাদের পড়ালেখার মান অত্যন্ত নিম্ন নেমে আসছে। এই বিষয়ে আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে বিভিন্ন ফোরামে আমাদেরকে আলোচনা করতে হবে, তাদের স্ট্রাকচার ডিজাইন কোথায় কোথায় ভুল আছে। এখন আমরাই সেগুলোই ভুল ধরাই দিতে হবে, আমাদেরকেই বলতে হবে। আমি যেমন আমার একটা পাইলট প্রজেক্টে আমি আমাদের কনসালটেন্ট এবং আমাদের যে পিডি মহোদয় এসেছিলেন, আমি সঙ্গে সঙ্গে বলছি স্যার এই প্রজেক্ট কিন্তু ফেল করবে। কিরকম করে ফেল করবে? আমি বলছি দেখেন স্যার, এখানে আপনার ওয়াটার লেভেল যে জমির ল্যান্ড, সেই ল্যান্ড আমার সাবগ্রেডের ল্যান্ড 1 লেভেল, তো ওখানে যদি পানি আসে তাহলে আমার সাবগ্রেডে পানি আসবে, আমার সাবগ্রেড পানি যদি আসে তাহলে সেই রাস্তা ফেল করবে নাকি আপনার ইয়ে হবে? তখন তারা বলছে যে হ্যাঁ এটা তো আমরা, কিন্তু ওইটা ইমবেকমেন্ট হাইট করা উচিত ছিল, ইমবেকমেন্ট হাইট করানো হয় নাই। তো যাই হোক, এইরকম আমাদেরকে বিশেষ করে বিল্ডিং স্ট্রাকচারে অনেক ভুল আছে, যারা আমরা আসলে দেখি না। আমাদের কোথায় মানে মেইন রড আর কোথায় বাইন্ডার রড, এই সব বিষয়গুলো আমরা দেখি না। এইসব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাইতে হবে, তাহলে আমরা বলবো যে ওনারা অনেক শিক্ষায় যে ওনারা ইয়া করতে পারতেছেন না, ওনাদের শিক্ষার মধ্যে পড়ালেখার মধ্যে ঘাটতি আছে। ওনাদেরকে অনেক অনেক পড়ালেখা করতে হবে, ওনাদেরকে থিসিস করতে হবে, দেশকে কিছু দিতে হবে। শুধু আপনি নেবেন তা হতে পারে না। আপনি 10ম গ্রেডে আপনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের চাকরি করবেন, আপনি ডিগ্রি ইঞ্জিনিয়ার হয়ে, এটা হতে পারে না। কারো অধিকার কাউকে কেড়ে নেওয়া যাবে না। একজন কৃষি অফিসার একজন ইঞ্জিনিয়ার হতে পারবে না। তাহলে উনি ডিগ্রি ইঞ্জিনিয়ার, উনি ডিজাইনে কাজ না করে উনি ফিল্ড লেভেলে কি কাজ করবেন? এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আর আমাদের আইডিবি অত্যন্ত বিশেষ করে মানে এই যে সামনে আন্দোলনের যে ভূমিকা রাখছে, আমরা ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি আমরা আরেকটা কথা বলতে চাই আমি, যে আমরা অনেক দিন ধরে খুব মানে অনেক আকাঙ্ক্ষিত একটা জিনিস যে এই আমাদের এই ভবনে আমরা ভিত্তিপ্রস্তর দিব, আমরা কিন্তু দেইনি। আমাকে সেদিন আসাদুল তুলু মহোদয় বলছে যে আমার সামনে ওনারা 10 লাখ টাকা দিতে চাইলো, ওনারা 3 লাখ টাকা কেন পাঠাইলো? ঠিক আছে, আমি এই বিষয়টা কেন্দ্রের সঙ্গে কথা বলবো এবং আপনারা সবাই দোয়া করবেন। আমাদের যে প্রধান অতিথি উনি সহ অধ্যক্ষ আসাদুল সহ সামনের দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেন ওনারা উচ্চ সরকারি রাষ্ট্র পর্যায়ে কোনো দায়িত্ব পান এবং উচ্চ পর্যায়ে যেন অধিষ্ঠ হন, এই দোয়া করব। এবং আমরা ওনাদের জন্য দোয়া করব। এবং আমার ইচ্ছা, আমার নিজের ব্যক্তিগত ইচ্ছা, আমার মনে হয় আমার সঙ্গে আপনাদেরও একমত হবেন, আমরা অধ্যক্ষ আসাদুলকে দিয়ে আমরা এই ভবনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবো ইনশাল্লাহ। তা আমি আর বেশি কথা বলবো না। আজকের প্রধান অতিথি ওনার বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের মানে র্যালির উদ্বোধন ঘোষণা করবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এ কে এম মমিনুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জিএসবিপি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও সদস্য প্রকৌশলী আইডিবি লালমনিরহাট জেলা শাখা। লালমনিরহাট
জেলা আইডিবি কর্তৃক গণ প্রকৌশল দিবস 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, লালমনিরহাট জেনিকের সম্মানিত সভাপতি, ভুরুঙ্গামারী উপজেলা ইঞ্জিনিয়ার ইনসাফুল সরকার, আমাদের এআইডিবির সাধারণ সম্পাদক, আমাদের সম্মানিত লালমনিরহাট ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের সম্মানিত রেলওয়ে বিভাগের এএন এবং আমাদের বরেন্দ্র প্রকল্পের সহকারী প্রকৌশলী, উপস্থিত আমার সম্মানিত প্রকৌশলীবৃন্দ এবং আইডিবির সকল সদস্যবৃন্দ এবং আগামীতে আমাদের এই প্রকৌশলে আইডিবির যে সকল সদস্য ভাইরা আছেন সবাইকে জানাই আমি আইডিবির 55তম প্রতিষ্ঠা বার্ষিকী জন্মদিনের শুভেচ্ছা। প্রথমেই আমি একটি কথা বলি যে আমাদের আজকে এই আইডিবির প্রোগ্রামটা আমরা একটু বর্ণাঢ্য করতে চেয়েছিলাম। ইতিমধ্যেই আপনারা সভাপতির কাছে শুনেছেন যে এই অঞ্চলের মা ও মাটির মানুষের নেতাকে আমরা প্রধান অতিথি করতে চেয়েছিলাম। তো উনি শারীরিক অসুস্থতার কারণে এবার উনি আসতে পারে নাই। তবে উনি আপনাদের সবার কাছে উনি দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। এই অঞ্চলের মানুষ যদি ওনাকে দায়িত্ব দেয় তাহলে উনি এই আইডিবি ভবনের যা যা কাজ আছে উনি করে দেবেন। আর পাশাপাশি আমি তো আছি, আমি শুধু প্রধান অতিথি হয়ে না, আমি সবচেয়ে বড় সম্মানিত এবং গর্ববোধ করি আমাকে যখন লালমনিরহাট জেলার আইডিবির একজন সদস্য হিসাবে আপনারা মেনে নেন, পরিচয় দেন। আমি অনেক সময় প্রশাসনের বিভিন্নখানে যখন যাই আমি নির্দ্বিধায় বলি যে আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। ওনারা বলে যে আপনারা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আপনি কিভাবে রাজনীতিতে আসলেন? তার মানে ইঞ্জিনিয়াররা কি পারে না, আর বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কি পারে না। এখানে এই যে প্রতিপাদ্য যে দিছে যে আমাদের দক্ষ শক্তি দেশ গঠনের মূল ভিত্তি, যত বড় ইঞ্জিনিয়াররা কথা বলুক না কেন। ওই যে ইনসাফুল বলল যে সম্প্রতি আপনাদের কয়েকদিন আগেই যে একটি ভূমিকম্প হয়েছে, এটা তো এখনো 6 ডিগ্রিতে যায় নাই। যদি 6 ডিগ্রি মাত্রায় যদি ভূমিকম্প হতো, বাংলাদেশের বড় বড় ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা বাংলাদেশকে কি দিচ্ছেন, আপনাদের মেধা দিয়ে এই দেশকে উন্নয়ন করতেছে, ধ্বংসের নামে আপনারা কি করছেন সেটা কিন্তু প্রমাণিত হয়ে যেত। আমি মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এই দক্ষ 2টি হাত আছে বলে বাংলাদেশ কিন্তু আজকে তৃণমূল পর্যায় থেকে বাংলাদেশের জনগণ উন্নয়নের স্বাদ পাচ্ছে। আমার জানা মতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম এই বাংলাদেশের জনগণকে, কারণ আমরা একটা জনবহুল দেশ, আমাদের এই 55,000 বর্গ কিলোমিটারের বাইরে আমাদের কিন্তু জমি বাড়বে না, আমরা উপর দিকে যাচ্ছি আর জনসংখ্যা বাড়তেছে। এই জনসংখ্যাকে কাজে লাগানোর চিন্তা ভাবনা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছেন। যে নেতাই হোক না কেন, দেশ প্রেম যদি না থাকে, দেশের মানুষের প্রতি যদি ভালোবাসা না থাকে, দেশের জনশক্তিকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের কিন্তু উন্নতি হবে না। সমালোচনা হবে, আলোচনা হবে, চায়ের দোকানে আড্ডা হবে, কিন্তু আমাদের উন্নয়ন হবে না। এই উন্নয়নের, আমি সবসময় বলি, উন্নয়নের কারিগর এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে ষড়যন্ত্র করেন। আরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তো এমন একটা ব্যক্তি যে সাইডে যে মিস্ত্রির সাথে কোদালও ধরতে পারে, আবার ওই এসি রুমে বসে আবার একজন ঠিকাদারের এক বিল পর্যন্ত দিতে পারে। আমাদের অহংকার এটাই, আমরা মাথার ঘাম পায়ে ফেলে এই দেশের উন্নয়ন করি, আর ওনারা এক একটার পর একটা তথ্য বের করবে আর গিনি পিগের মতন টেস্ট করতে যে সেটা যখন ফেলিয়ার হবে তখন তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিতে পার হতে চায়। এত সহজ না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি পূরণ করে দিতে হবে। 5 তারিখের পরে এই যে ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের পর আমি যখন এলজিডি ভবনে গেছিলাম, আমার সাথে ইনসাফুল ছিল, আমি সরাসরি চিফ ইঞ্জিনিয়ারকে বলছিলাম যে আপনারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফাইল এখন এখানে আটকা রাখছেন কেন? সেবার বুঝি 125 জন, 114 জন, 114 জনের প্রমোশনের ফাইল আমি ওনার চেম্বার থেকে পাশ করে গেছি। আমি বলছি যে আপনার দেন, আপনার দায়িত্ব আপনার দিতে দেবেন, মন্ত্রণালয় দিবে না দেবে সেটা আমাদের ভাগ্যের ব্যাপার। আপনার এখান থেকে দপ্তর থেকে ফাইল যাবে না মন্ত্রণালয়ে, আর আগে বলবেন মন্ত্রণালয় বাধা দিবে। উনি দেওয়ার পরে যখন এটার প্রমোশন হলো, এই যে এনসাবুলরা প্রমোশন পেল, আপনারা হয়তো অনেকে জানেন আমার মিসেসও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সেও প্রমোশন পেল। আমি তাকে ঋণ দিলাম, উনি লালমাট আসছিল, আমাকে বলে মমিনুল সাহেব সেদিন যদি আপনি না বলতেন তাহলে বুঝি এই কাজটা হইতো না। এটা আল্লাহ হয়তো কোনো ওসিলায় আপনাকে আবার ওখানে নিয়ে গেছে। আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে আমরা ফিল্ড লেভেলে কাজ লাগাই, ফিল্ডে মূল কাজটাই কিন্তু আমরা করি। যে কোনো কাজেরই ফাউন্ডেশন ঠিক না থাকলে যত বড়ই বিল্ডিং করি না কেন, যত বড়ই উপরের দিকে যাই না কেন, সেটা ধ্বংস অনিবার্য। আমি সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভাইদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা নিজেদের মেধা খাটিয়ে আপনাদের মেধাকে শক্তিতে পরিণত করেন, কাজে লাগান। এই দেশটা নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে না পারি, নিজের দক্ষতা যেন কাজে লাগাতে না পারি, সেজন্য কিন্তু আমাদের অনেক ষড়যন্ত্র হয়। আমি সিভিলের ছাত্র, স্বাভাবিক এখানে অনেক পলিটেকনিকের ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছে। সিভিলের ছাত্ররা কিন্তু টেকনিক্যালে কখনো রাজনীতি করার সুযোগ পায় না, লেখাপড়ার ব্যস্ততায়। সবাই চেনেন, অনেকে যারা সিনিয়র আছেন, মরহুম আজিজুল হক স্যার, ওনার হাতে একটা চাবির গোছা থাকতো। উনি ক্লাসে প্রথমেই ঢুকেই দরজাতে বলতো, বাবা মমিনুল ক্লাসে আসো। মানে স্যার মনে করতো আমি বুঝি ক্লাস করি না। জি স্যার। বাবা বলো তো পানির অপর নাম কি? তাই বললাম স্যার জীবন। বাবা স্মরণ রাখবা, নাকের উপরে উঠলে কিন্তু মরণ। কেন স্যার? তুমি একমাত্র সিভিলের ছাত্র যে এখানে, তখন 4টে ফ্যাকাল্টি রংপুর পলিটেকনিকে, কারণ আমি তো বাইরে হয়েছি 91-তে। এখানে মেকানিক্যাল আর পাওয়ারের ওদের অত্যাচারে কিন্তু তুমি টিকতে পাবা না। আমি একমাত্র ব্যক্তি হয়তো মানে প্রমাণ করে এসেছি, আমি এজিএস ছিলাম, জিএস ছিলাম এবং ডিবি ছিলাম। আমার এই যে বন্ধু এখানে বসে আছে, আমরা স্বৈরাচার এরশাদের পতন ওই রংপুর পলিটেকনিক থেকে আমরা ঘটাইছি। যাই হোক, আমি শুধু লালমনিরহাটে যারা আছেন আপনাদেরকে বলবো, আপনারা এই জেলার উন্নয়নমূলক কাজে আপনারা নিজেদেরকে উৎসর্গ করেন। কোনো প্রকার সহযোগিতা আপনাদের আমরা পাশে রয়েছি। যে সকল শিক্ষার্থীরা তোমরা লেখাপড়া করতেছো, তোমরা ভালো করে লেখাপড়া করো, তোমাদের জনশক্তি বাড়াতে, তোমাদের কর্মদক্ষ বাড়াতে
যদি কোনো ধরনের চিন্তা মেধা আসে তোমরা সেটা জানাবা। ইনশাআল্লাহ আগামীতে আমরা যদি এই অঞ্চলের আমাদের অভিভাবককে আমরা যদি কোনো দায়িত্ব দিতে পারি তাহলে আমাদের অনেকের বিশেষ করে কর্মর ব্যবস্থা উনি করবেন। ইতিমধ্যে এটা আপনারা প্রমাণ পেয়েছেন, আইডিবি লালমনিরহাট সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এটা আমার একটা বড় অহংকার যে এখনো যদি আমি জাগো ভাই তিস্তা বাঁচাও আন্দোলনের ভিডিওটা দেখি, যখন দেখি লালমনিরহাট আইডিবির ব্যানারে ইঞ্জিনিয়ার এখন অংশগ্রহণ করেছে, তখন আমার বুকটা ভরে যায়। কারণ এই তিস্তা মেগা প্রকল্প যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা লালমনিরহাটবাসী অধ্যক্ষ আসাদুল আবিদুল্লাহর নেতৃত্বে আজকে দেখেন আন্তর্জাতিক মহল সারা বাংলাদেশে এটি এখন কিন্তু একটা দাবিতে পরিণত হয়েছে। এইটা যদি আমরা পূরণ করতে পারি তাহলে রংপুর বিভাগের 5টি জেলার 2 কোটি মানুষের যে কর্মব্যবস্থা এবং আমাদের যে উন্নয়ন হবে, সেই উন্নয়ন যদি হয় তাহলে এই রংপুর, গাইবান্ধা, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট এই জেলাগুলোর কিন্তু আর অনুন্নত থাকবে না। আমাদের কাজ আমরাই করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তাদের মাথা গোছার ঠাঁই করে দিতে পারবো। সুতরাং আজকে আর যেহেতু বেশি বড় প্রোগ্রাম না, আমি আহ্বান জানাবো আপনারা সামনে যেহেতু একটু নির্বাচন আছে, সেই নির্বাচনে সবাই জানেন যে আমি সক্রিয় রাজনীতি করি, সবাই কিন্তু চাকরি করে, আমি কিন্তু সক্রিয় রাজনীতিতে এখনো আছি। বহুতবার জেল জুলুম কাটছি, তারপরে রাজনীতি ছাড়ি নেই। সুতরাং আগামীতে যদি আমার কোনো সুযোগ আসে, আমার দল যদি ক্ষমতায় আসে, এই আইডিবি ভবন আমি যেভাবেই পারি, কারণ অনেক নেতারা এখানে আমি ছিলাম, আইডিবির এমন কোনো প্রোগ্রাম নাই আমাকে তাচ্ছিল্য করলেও, কারণ আমি তখন বিরোধী দলে ছিলাম, তাচ্ছিল্য করলেও আমি কিন্তু আইডিবির বানকে মাথায় ধারণ করে আমি কিন্তু এই প্রোগ্রামে সবসময় অ্যাটেন্ড করতাম। আমি এতটুকু করতে পারি, আমার রাজনৈতিক অভিভাবককে যদি আমি দায়িত্বে নিয়ে আসতে পারি, আপনাদের সকলের প্রচেষ্টায় উনি যদি দেশের কোনো দায়িত্ব পান, তাহলে এই আইডিবি ভবন লালমনিরহাটের একটি দৃষ্টিনন্দন আইডিবি ভবন আমরা তৈরি করব। সুতরাং আগামীতে সকলে মিলে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা লালমনিরহাটের উন্নয়ন করব, এই আশা রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করছি, সকলের মঙ্গল কামনা করছি। পাশাপাশি আমার আজকের যে প্রধান অতিথি ছিলেন, থাকতে চেয়েছিলেন অধ্যক্ষ আসাদুল আবিদুল্লাহ মহোদয়, উনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন তার শারীরিক অবস্থা যেন ভালো হয়, সুস্থ থাকেন, সেই দোয়া আবার হচ্ছে। আজকে লালমনিরহাট আমাদের আইডিবির 55তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেনিকের এই আলোচনার পর যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে, সেই র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব এ কে মমিনুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাবেক ভিপি। অনেক অনেক ধন্যবাদ আপনার উন্নয়নমূলক ভাবনা আমাদেরকে নিয়ে, আপনার দীর্ঘায়ু কামনা করছি।